আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিতে যাচ্ছি পরিসংখ্যান সম্পর্কে। আপনারা জানেন আপনাদের 4টা বিভাগ রয়েছে, ক, খ, গ, ঘ। এই ঘ বিভাগে পরিসংখ্যানে 2টা অঙ্ক আসে এবং নতুন নিয়মে এখন আপনারা 2টা অঙ্কই করতে পারছেন, পরীক্ষায় দিতে পারতেছেন। তো 2টা পরিসংখ্যান সৃজনশীল দিলে আপনারা পাচ্ছেন 20 এবং পরিসংখ্যান থেকে কমপক্ষে 5টা এমসিকিউ থাকবে। 5 থেকে 6টা। তো এদিকে পাচ্ছেন আরো 5 হলো 25। সংক্ষিপ্ত প্রশ্নে কমপক্ষে 2 থেকে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পরিসংখ্যান থেকে। তাহলে পরিসংখ্যান থেকে এদিকে পেয়ে যাচ্ছেন আরো 3টা আসে, 3 দুগুণা 6, প্রায় 31 থেকে 33 মার্ক এই অধ্যায় থেকে পেয়ে যাচ্ছেন। তাই এই একটা অধ্যায় শুধু একটু কষ্ট করে আমার এই এক ভিডিওর মধ্যে আমি সবগুলা প্রশ্ন সমাধান করে দিব। এর বাইরে আপনারা কোনো বোর্ডের প্রশ্ন পাবেন না। হ্যাঁ, কোনো বছর কোনো বোর্ডে আসছে এমন কোনো প্রশ্ন পাবেন না এর বাইরে। এই এক ভিডিওর মধ্যে আমি 15 থেকে 17টা প্রশ্ন সমাধান করে সম্পূর্ণ পরিসংখ্যানটা আমি আপনাদেরকে ভালো ধারণা দিয়ে দেব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আশা করি। আর আমি গ্যারান্টি দিতে পারি এই অধ্যায়টা ভালো করে পড়লে এই পরিসংখ্যানটা আমার ভিডিওটা দেখলে আপনারা ফেল করবেন না। কারণ পরিসংখ্যানে যেহেতু প্রায় 33 মার্ক তোলা যাচ্ছে, এই একটা অধ্যায় থেকেই কোনো জটিলতা নেই। আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আপনারা এই অধ্যায়টা ভালো করে পড়লে আর কখনো ফেল করবেন না, গ্যারান্টি দিতে পারি। আমার এই ভিডিওটি যদি ভালো করে দেখেন, কারণ এই ভিডিওর মধ্যে পরিসংখ্যানের যত বোর্ড কোয়েশ্চন আছে এক ভিডিওর মধ্যেই সবগুলো আমি সমাধান করে দিব মাত্র 15 থেকে 16টা প্রশ্নের মাধ্যমে। আপনারা এর বাইরে কোনো বোর্ডে কোনো কোয়েশ্চন পাবেন না ইনশাল্লাহ। মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন। তো প্রথমে ক নম্বরে কি আছে, 1 নম্বরে গড় নির্ণয় করো। কিন্তু এখানে বলেনি গড় সংক্ষিপ্ত পদ্ধতি করব নাকি গাণিতিক পদ্ধতিতে করব। তো আমি তখন আপনারা কি করবেন, যদি গড় নির্ণয় করার জন্য বলে সংক্ষিপ্ত বলে না গাণিতিকও বলে না, তখন আপনার যেটা ইচ্ছা যেটা ভালো লাগে সেটা দিয়ে গড় নির্ণয় করতে পারবেন। তো আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দিচ্ছি। প্রথমে কি ক নম্বরের আনসার, সংক্ষিপ্তের কলাম লাগে সবাই জানি আমরা 5টি, কলাম হবে 5টি, 1 2 3 4 5। আর এখানে কয়টা ইয়ে আছে দেখুন তো, শ্রেণী 5টা শ্রেণী। তো গড় কয়টা দিব, 1টা 2টা 3টা 4টা 5টা, যোগ করার জন্য একটা। প্রথমে কি আছে, শ্রেণীবৃত্তি লিখব, আবার কি লিখতে হয়, মধ্যমান, তাই না? তারপরে গণসংখ্যা, তারপরে ধাপ বিচ্যুতি, ধাপ, তাই না? তারপরে কি এফআই ইউআই, ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই। মধ্যমান কে এক্সআই বলে না? হ্যাঁ, এটা তো সংক্ষিপ্ত বলতে বড় করতেছি। মধ্যমানের নাম কি এক্সআই তো। আচ্ছা, তুমি যখন লাস্টে বুঝাই দিন আমি ভিডিও মাঝে প্রশ্ন করা হইল। কই আছি আমরা, শ্রেণীবৃত্তি কত থেকে কত, 40 থেকে, শ্রেণীবৃত্তি কি আছে 40 থেকে 40, তারপরে 41 থেকে, তারপরে 40 থেকে 50, 50 থেকে 55, 56 থেকে 60। মধ্যমান কিভাবে বাইর করতে হয়, আচ্ছা গণসংখ্যাগুলো আগে বসিয়ে দিই। গণসংখ্যা কত আছে, 5 7 11 8 4। তো মধ্যমান কিভাবে বাইর করতে হয়, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। মধ্যমানের সূত্র কি, সর্বোচ্চ সীমা প্লাস সর্বনিম্ন সীমা বাই 2, অথবা সর্বনিম্ন সীমা প্লাস সর্বোচ্চ সীমা বাই 2, মানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, এই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ করো তো, কোনটা দেখো তো। ধাপ বিচ্যুতি কি করতে হয় আমাদের, ধাপ বিচ্যুতি যেখানে যে কোনো একটা কলামে আমরা শূন্য বসিয়ে দিব, তার উপরের দিকে যাবে -1 -2, নিচের দিকে আসবে +1
+2 কত হচ্ছে? তারপরে 5 বাড়াইলে 43, মানে 3 করে বাড়বে, 48 হবে নাকি? 53, তারপর কত? 58। এখানে প্রত্যেকটি আমরা যোগ করব, 2 দিয়ে ভাগ করে মধ্যমানগুলো বাইর করব। যেমন ধরো 56 আর 60 যোগ করলে কত হবে? 116, তাই না? 116কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 100 অর্ধেক হচ্ছে 50 আর 16 অর্ধেক হচ্ছে 8, 58 হবে না? এভাবে প্রত্যেক কলামের শ্রেণীবিভক্তি 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এগুলো বাইর হবে। বুঝতে পারছো? আর ধাপ বিজিতে আমরা যে কোনো একটা কলামে যদি শূন্য বসিয়ে দেই আর উপরের দিকে -1 -2, নিচের দিকে +1 +2, যদি আমরা এখানে বসাইতাম তো এখানে হয়তো -1 -2 -3, নিচে তো শুধু -1। যদি আমরা এখানে বসাইতাম এখানে তো শুধু -1, এখানে তো +1 +2 +3। ধাপ বিজিতের একটা সূত্র আছে না? ধাপ বিজিতের সূত্র দিয়ে করলেও হবে। আচ্ছা, তো fi uy এর মানে কি? fi মানগুলা uy এর মানের সাথে কি করব? কারণ ইনটু আছে না, গুণ করব। fi কি গণসংখ্যা আর uy কি ধাপ বিচ্যুতি, তাই না? এই যে fi আর uy এখানে কোন চিহ্ন আছে? গুণ চিহ্ন। fi মানে হচ্ছে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি মানে uy মানে ধাপ বিচ্যুতি। এই দুইটা কলামের মানগুলা কি করব? ইনটু আছে, গুণ করব। তাহলে 5 দুগুণা কত? 5 দুগুণা 10, আর প্লাসের মান আছে মাইনাস 7 থেকে 7, প্লাসের মান আছে মাইনাস 11 আর 0 কত? 0, 8 থেকে 8, 4 দুগুণা 8। তাহলে আমরা তো এখানে গণসংখ্যার টোটাল গুলো কত হবে? 40 হবে না? 7 5 12 আর 11 23, 23 28 31 আর 35, 35 জন। হ্যাঁ, আর fi uy এখানে কি করব আমরা? সামেশন fi uy। তো fi uy এই কলামগুলো আমরা এই কলামের সব প্রত্যেকটি fi uy বাইর করছিলাম। এখানে যে সামেশন মানে এগুলো আবার যোগফল করব। তো -10 -7 +8 +8 দাও তো কত হয়ে যাবে? তো -1 17 আর -10 -7 হচ্ছে -17 আর +8 হচ্ছে +16। তো -17 আর +16 করলে কত হবে? -1টা বেশি না, -1 হবে। তো আমরা এটা কোন সূত্র করতেছি? আমাদের কোন নম্বরে বলছে গাণিতিক গণ নির্ণয় করো। কোন সূত্রে বলছে? সংক্ষিপ্ত বলেনি, গাণিতিকও বলেনি। তো আমরা যে কোনো একটা দিয়ে করলে হবে। আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করতেছি, যে কোনো পদ্ধতি করলে হবে। তো আমরা যেহেতু এটা কোন পদ্ধতির সূত্র লিখছি, কোন পদ্ধতির কলাম বানাইছি? সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x বার সমান কি? a প্লাস সামেশন fi uy বাই n ইন্টু h। এখানে এ কোনটা হবে বলো তো? আমরা 0 এখানে লিখছি না, এখানে 0 লিখছি না, তো 0 বরাবর যে মধ্যমানটা সেটাই হবে এর মান। তখন মধ্যমানের কি জন্য লিখছি বুঝতে পারছো? এই যে বলছিলেন না মধ্যমান কেন লিখছি স্যার, এখানে মধ্যমান কোন কাজে লাগে? এই সূত্রের মধ্যে এর মান বসানো লাগে, আর কোনো কাজে এটা লাগবে না। বুঝতে পারছো? তো আমরা যেখানে 0 লিখছি এইটা বরাবর হচ্ছে এর মান। যদি আমরা এখানে 0 লিখতাম তো এটাই তো এর মান। তাহলে এর মান কত আছে? 48, তারপরে আছে প্লাস, তারপর সামেশন fi uy এর মান কত? -1, n এর মান কত? 35, তারপর ইনটু h এর মান কত? h মানে শ্রেণীবিভক্তি কত করে আছে? 5 করে না? হ্যাঁ, 34 38 39 40, 5 করে। এটা ক্যালকুলেশন করো তো। প্রথমে ক্যালকুলেটর দাও -1 দিছে -1, তারপরে ভাগ দাও 35, ইকুয়ালে চাপো, তারপরে দাও গুণ 5, হ্যাঁ দিছো, তারপরে দাও প্লাস 48, কত? 47.5
কত 5 85 একসাথে বসাইতে পারো, বা 48 প্লাস দিয়ে এটা দুইবারে লিখতে পারো। দেখি তো, প্রথমে -1 ভাগ 35, তারপর গুণের কাজ করব 5 -14 আসছে, তারপরে প্লাসের কাজ করব 48 47.85। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার আপনারা দেখতেছেন ক নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো প্রশ্ন থাকতে পারে গড় নির্ণয় করো, বোর্ডের কোয়েশ্চেনগুলোতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো অথবা গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে বললে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করব, গাণিতিক পদ্ধতিতে বললে আমরা গাণিতিক পদ্ধতিতে নির্ণয় করব। আর যদি বলে গড় নির্ণয় করো, তো আমরা জানি সারণী থেকে গড় নির্ণয় পদ্ধতি হচ্ছে দুইটা, সংক্ষিপ্ত আর গাণিতিক। তাহলে আমাদের যে পদ্ধতিতে সহজ, যে পদ্ধতিতে পারি আমরা, যেটা আমাদের ইচ্ছা সেটা দিয়ে নির্ণয় করতে পারি। তো 2 নম্বরে যেহেতু বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তো আমরা তো সংক্ষিপ্ত পদ্ধতি কোন নম্বরে শিখিয়ে দিছি না পূর্বের ভিডিওতে, তাহলে কি করি, ক নম্বরটা আর করাইতেছি না। হ্যাঁ, যেহেতু পূর্বের আগের ক নম্বরে আমি শিখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে নির্ণয় করতে হয়। হ্যাঁ, ক নম্বরে যেটা শিখেছি সেটা কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এবার আমি কি করতেছি, গ নম্বরে কি বলছে, গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো, সেটা দেখাইতেছি। ক নম্বরটা দেখাইলাম না, যেহেতু এর পূর্বে ক নম্বরে দেখাইছি। তো আশা করি আপনারা পারবেন। শুধু শুধু গড়ের নির্ণয় করার জন্য বললে আপনাদের যেটা সহজ সেটা দিয়ে করবেন। আর যদি বলা যায় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি করা লাগবে। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করতে হবে আমি সেটা দেখাইছি একটু আগে। এখন শুধু গ নম্বরে কি বলছে, গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমি 5টা কলাম দিলাম। গাণিতিক পদ্ধতিতে গড় কটা লাগে 4টা। যদি গণসংখ্যা দেওয়া থাকে এইভাবে সারণীটা, তাহলে 4টা, তাই না, 4টা। আর যদি টেলি নির্ণয় করা লাগতো, মানে গণসংখ্যা দেওয়া না লাগতো, তাহলে টেলির জন্য আরটা এক্সট্রা লাগতো। আমরা 4টা দেই, 1টা 2টা 4টা, ছোট করে দেই 1টা 2টা 3টা 4টা। প্রথমে কি শ্রেণী ব্যক্তি, তারপরে মধ্যমান xi, তারপরে গণসংখ্যা fi, তারপরে কি fi xi। শ্রেণী ব্যক্তি কত থেকে আছে 34 থেকে 40, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60, এই না। হ্যাঁ, তো বন্ধমান আমরা কিভাবে বলছিলাম আগে, কিভাবে পারছিলাম মনে আছে, এই দুটো যোগ করে দুই ভাগ কত হয়েছিল 38, তারপর হয়েছিল 43, 39, 40, 42, 43, 5 যোগ করা যাইব 44, 45, 48, তাই না। 5 যোগ করবো কত হইবে 53 না, 5 যোগ করলে কত হইবে 58, ঠিক আছে না। 5 5 50 100 106 এর অর্ধেক 50 53, ঠিক আছে। মধ্যমান আশা করি বুঝতে পারছো। আমরা কোনবার শিখেছিলাম না, প্রত্যেকটি যোগ করে দুই ভাগ, প্রত্যেক শ্রেণীর দুইটা সংখ্যা যোগ করে দুই ভাগ। মধ্যমানের সূত্র কি, এটা কোন নম্বরে আসবে, মধ্যমানের কোন নম্বরে বেশিরভাগ আসে, মধ্যমান সূত্র না জানলে পারবে না। সর্বোচ্চ সীমা বা সর্বনিম্ন সীমা প্লাস সর্বোচ্চ সীমা বাই 2, এই সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা মধ্যমান পাইব। গণসংখ্যা কি আছে 5 7 5 7 11, তারপরে কি 8 4, এগুলো যোগ করলে কত হবে 35, 7 5 কত 13 আর 11 হচ্ছে 24, 7 5 12 আর 11 হচ্ছে 23 আর 8 হচ্ছে 31 আর 4 হচ্ছে 35। তো এখানে পূর্বে ছিল এফআই ইউআই, এখানে কি এফআই এক্সআই। তো এফআই দ্বারা কি বুঝাইছে, গণসংখ্যা, ফ্রিকোয়েন্স প্রথম অক্ষর কি এফ, আর ফার্স্ট লেটার লাগছে এফ, এফ দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সের বাংলা কি গণসংখ্যা, তাই
তাই না? আর এক্স আই দ্বারা কি বুঝাইছে? মধ্যমান। তো গণসংখ্যার মধ্যমানে কি আছে? কিছু নাই, মানে ইনটু, মানে আমরা গুণ করব, গুণ করব, তাই না? এই গণসংখ্যার সাথে মধ্যমানের গুণ করব। তো 5 দিয়ে 38 কে গুণ করো তো। 5 আর 40 শূন্য, আর তোমার 4 আর 3 5 15, 190, 15 আর 4 19, 300, তারপরে 3 সাথে 21 আর 1 তোমার কত? 528, 528, তারপরে 424, তারপরে 200 কত? 235, তারপরে ও দেখি 5 আর 40 শূন্য তোমার 4 আর 3 5 15 আর 4 19, 3 সাথে 21 আর 1 তোমার 2, 4 সাথে 28 আর 2 30, 8 থেকে এরপর হচ্ছে 4, ঠিক আছে, বাকি তিনটা ঠিক আছে। 3 আর 24 সাথে তোমার 2, 5 আর 40 আর 2 42, 4 আর 32 আর 2 তোমার 3, 4 5 আর 20 আর 3 কত? 23। এখানে কি লিখবো? সামেশন এফআই এক্সআই। তো এগুলো তো বাইরে হচ্ছে কি এফআই এক্সআই, মানে এফআই এক্স এর গুণফল। আর এখানে এই গুণফলগুলোকে সামেশন এফআই এক্স এর গুণফলগুলোকে কি করব? এফআই এক্স এর গুণফলগুলোকে কি করব? সাম করব, মানে যোগফল নির্ণয় করব। যোগ করো তো। 4 2 6 আর 8 হচ্ছে 14 আর 1 15, 5 আর তোমার 1 9 10 আর 2 12, 14 15 17 আর 1 17 7 তোমার 1 3 আর 1 4 5 5 10 14 16 1600। হ্যাঁ, তো আমরা জানি গাণিতিক পদ্ধতিতে গড় এক্স বার সমান কি? সামেশন এফআই এক্সআই, এফআই এক্স এর উপরে বসবে বাই এন, তাই না? এটা সিম্পল সূত্র। তো সামেশন এফআই এক্স কত বার করছি আমরা? 1675, আর এন এর মান হতো 35। তো নিচে বসাইলাম, ভাগ করলে কত হতো? 67.85। সেম হচ্ছে না? 48 পূর্বে কত বাইরে হয়েছিল? আগেরটা কত বাইরে হয়েছিল? তাহলে আমরা পূর্বে সংকৃত পদ্ধতিতে করছিলাম, কোন নম্বরে কত পাইছিলাম? 47.85। এখনো কত পাইছি? 47.85। দুইটি পদ্ধতিতে কি সেম উত্তরই বাইরে হয়েছে। আলহামদুলিল্লাহ, সেমই বাইরে হবে, আশা করি বুঝতে। তারপর কত নাম্বার? ঘ নাম্বার কি বলছে? মধ্যক নির্ণয় করো। আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করবো। তো মধ্যক সূত্র কি? L + n/2 - s * h/fm। তাহলে আমরা তো L + n/2 মানে গণসংখ্যাকে 2 দিয়ে ভাগ, তারপরে কি -fc pfc মানে প্রমিত গণসংখ্যার পূর্বেরটি, কিন্তু h/fm মানে মধ্য শ্রেণীর মিডলের গণসংখ্যা। তো আমাদের কি সূত্রটি আমরা বিশ্লেষণ করে কি হইলাম? আমাদের এখানে তো শ্রেণীব্যক্তি আছে, গণসংখ্যা আছে, শুধু অতিরিক্ত কি লাগবে? অতিরিক্ত একটি কলাম ক্রমহিত গণসংখ্যা। তাহলে আমাদের কলাম লাগবে 3টি, আর শ্রেণীতে আছেই 5টা 6টা 7টা। ঘন বানা তাহলে 1 2 3 4 5 6 7। 5টা ছিল না? আর নাম লেখার জন্য একটা, যোগ করার জন্য একটা। 1 2 3 4 5 6 7। তো আমাদের কলাম কয়টা? 3টা। একটা কি শ্রেণীব্যক্তি গণসংখ্যা, এফআই দিয়ে বোঝানো হয়। আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, বুঝতে পারছো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্স, তাই না? সি দিয়ে কি কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, আর এফ দিয়ে ফ্রিকোয়েন্স মানে গণসংখ্যা।
শ্রেণীতে কত আছে 46 থেকে 40, 41 টু 45, 46 টু 50, 51 টু 55, তারপরে 55 টু 60, সরি 56 টু 60। কোন সংখ্যা কত ছিল? 56 টু 60, তাই না? কোন সংখ্যা কত ছিল? 5, 7, 11, 8, 4, টোটাল n সমান কত? 35। আর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, আচ্ছা গণসংখ্যা এখানে আছে না? এখানেও গণসংখ্যা আছে, তো গণসংখ্যাটা এখানেও লিখবো, কিন্তু কিভাবে? ক্রমযোজিত মানে ধারাবাহিক যোগ করা করে, বুঝতে পারছো? তো 5 আছে, এটা গণসংখ্যা না? এই গণসংখ্যা তো এখানেও আছে, গণসংখ্যা লিখলাম। তো গণসংখ্যা কি করবো আমরা? ক্রমযোজিত ধারাবাহিক যোগ করে করে। এরপরে আবার কত আছে? 7, 7টা এখানে যোগ করে বসাইতে হবে, এটার সাথে যোগ করলে কত হইলো? 12। তারপরে আবার কত আছে? 11, 11 এখানে নিব, ঠিক আছে, পূর্বের সাথে যোগ করে বসাইবো, 12 11 কত? 23। তারপরে কত আছে? 8, 8টা গণসংখ্যা এখানে নিয়ে বসাইবো, কিন্তু যোগ করে করে ধারাবাহিক যোগ করে করে 23 আর 8 কত? 31। তারপরে 4 এখানে নিলাম, যোগ করলে কত হইলো? 31 সাথে 4 যোগ করলে হইলো 35। এই যে n সমান টোটাল 35, এখানেও 35ই বাইর হবে। আমরা যেহেতু মধ্যে নির্ণয় করতেছি, তো আমরা কি লিখবো? আমরা জানি মধ্যক সমান কি? l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। তাহলে আমরা এখানে লিখি n সমান কত? 35, তাই না? এই যে n সমান 35, তো এখানে কি ছিল? n/2, আমরা লিখবো কি? n/2 সমান কি? n এর মান কত? 35, আর 2 দিয়ে ভাগ করলে কত হইবে? 35 2 দিয়ে ভাগ করলে 28, 2 দুগুণে 12 দুগুণে 24, 12.5 হবে না? 12.5, তো 12.5 কোথায় আসে দেখো তো? এখানে কি 12.5 আছে? কোনটা? 14, সরি ভাগ করলে কত হবে? 17.5, 14 দুগুণে 34 আর হচ্ছে 35, তো 17.5 দেখো তো এখানে কি আছে? এখানে কি আসছে? না, এখানে কি 17.5 এই 17 টাকা আছে? আছে। এখানে কিন্তু শুধু 12, আমাদের লাগবে 17.5, 17.5 কিন্তু এখানে এসে গেছে অলরেডি। তো আমরা কি লিখবো? 17.5 আছে কোন শ্রেণীতে? যেহেতু এটা মধ্য শ্রেণী না, এটা হচ্ছে মধ্য শ্রেণী, কারণ 17.5 এখানে আছে, 17.5 এখানে নেই, এখানেও নেই, এখানে শুধু 12 টাকা, 17.5 টাকা শুধু এখানেই পাওয়া যাবে, তাই এটাই হচ্ছে আমাদের মধ্য শ্রেণী। তো 17.5 আছে কোন শ্রেণীতে? 46 থেকে 50 শ্রেণীতে, 46 থেকে 50 শ্রেণীতে। তখন আমাদের এটাকে নিয়েই সম্পূর্ণ কাজ করতে হবে। সুতরাং কি প্রথম হচ্ছে এল এর মান, এল সমান কত? এল মানে লওয়েস্ট, নিম্ন সীমা, বলো তো 50টা কি নিম্ন সীমা? না, এটা হচ্ছে হাইয়েস্ট, উচ্চ সীমা, এটা হচ্ছে লওয়েস্ট 46। তারপরে কি লিখবো আমরা? কার মান? n/2, n/2 মান তো এখানে আমরা পাইছি। তারপরে কি? fc, তো f মানে কি? ফ্রিকোয়েন্সি, মানে কিউমুলেটিভ, আগে আমি বলছিলাম ক্রমিত গণসংখ্যা, কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা কোনটা বসাবো? এখানে একটা p আছে, এটা 9 10 এর বইতে লেখা থাকে না, কিন্তু অনার্স লেভেলে লেখা থাকে। p মানে প্রি, পূর্বেরটি, ক্রমযোজিত, c মানে কিউমুলেটিভ, f মানে ফ্রিকোয়েন্স, ক্রমযোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, আর ফ্রিকোয়েন্স মানে গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কোনটি? প্রি মানে পূর্বেরটি, মধ্য শ্রেণীর পূর্বেরটি, পূর্বে কত আছে দেখো তো? তাহলে মান হচ্ছে 12। তারপরে সূত্র কি আছে? h এর মান কত আমরা জানি? শ্রেণীবদ্ধ কত করে? 5 করে না? তো 5। তারপরে কি আছে? fm, তো f মানে ফ্রিকোয়েন্স, m মানে মিডল, তাহলে মিডল মানে মধ্যক, আর ফ্রিকোয়েন্স মানে গণসংখ্যা, মধ্যক শ্রেণী গণসংখ্যা। দেখো তো মধ্যক শ্রেণী গণসংখ্যা কত আছে? 11 না? এই যে গণসংখ্যা, আর আছে মধ্যক শ্রেণী 11। এখন আমরা মানগুলো বসাই। এল এর মান কত পাইছি?
46 প্লাস n/2 মান হতে পাইছি, আমরা ডাইরেক্ট n এর মান 35/2 বসাইতে পারি, আবার সরাসরি এই মানটা যেহেতু আমরা দুটো ভাগ করে ফেলেছি এটা বসাই দিতে পারি 17.5 মাইনাস fc মান হতো 12, h এর মান হতো h এর মান 5, fm এর মান হতো 11। ক্যালকুলেশন করা তো করে পেলো। প্রথমে দাও 17.5 মাইনাস 12 দিছো, তারপরে দাও গুণ চিহ্ন দাও, তারপরে এটা প্রথম বন্ধনী আছে না, প্রথম বন্ধনীতে দাও, দেখি তো ওদিকে দাও, ঠিক আছে, প্রথম বন্ধনী দিছো, তারপরে কি দিব আমরা 5 এ, তারপরে ভাগ আছে না দিব ভাগে, তারপরে দিব 11 এ, তারপরে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ইকুয়ালে চাপবো, এই যে 12.404 বসছে, আমরা 46 প্লাস দিয়ে এটা বসাইতে পারি এখানে, আবার একসাথে করে দিতে পারি। তো প্লাস করলে কত হবে, 46 প্লাস করলে কত হবে 58.04, 58.04, 58.04 যেহেতু আসছে, 4 এর সংখ্যাটা 5 4 থেকে বড়, আমরা এর যোগ করে 5 লিখতে পারি। তুমি আবার দেখো তো, প্রথমে লিখো, আচ্ছা এখান থেকে আসো, দেখো 5/11 দিছো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দাও, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিছো, 5/11 দিছো, সমানে চাপছো, কাটো আবার, কাটো সম্পূর্ণ, দেখো 5/11 ইকুয়ালে চাপো, তারপর গুণ চিহ্ন দাও, তারপর ফার্স্ট ব্র্যাকেট দাও, 17.5 মাইনাস 12, আবার ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দাও, ইকুয়ালে চাপো, প্লাস দাও 46, কত আসছে 48, কি হলো 58 আসলো না, ওইখানে তো 48 আসার কথা, কিন্তু কি করছিল আগে 17.5 মাইনাস 12 এর সমান চাপলাম না 5.5, তারপর গুণ চিহ্ন দিব, ব্র্যাকেট দিব 5/11 ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, তারপরে 2.5 আসছে, তো 46 এর সাথে যোগ করলে কত হবে প্লাস 46, 48 তো হবে 48.5, কি করছিল আগে প্রথমে 48.5, প্রথমে তো চাপছিল না কিছু, এখানে ভুল করছো 48.5, বুঝতে পারছো, এটা হচ্ছে মধ্যক। তারপর কত নম্বর, ও নম্বরে কি বলছে প্রচুরক নির্ণয় করো, সারণী থেকে প্রচুরক নির্ণয় করবো, তো প্রচুরকের সূত্র কি l প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h, তো l তো হচ্ছে নিম্নসীমা আর f1 হচ্ছে কি ক্রমিত গণসংখ্যার সর্বোচ্চটা থেকে পূর্বেরটি মাইনাস, আর f2 হচ্ছে সর্বোচ্চটা থেকে পরেরটা মাইনাস, ইন্টু h মানে শ্রেণীব্যক্তি। তাহলে বলো তো আমাদের যে শ্রেণী কলামটা দেওয়া আছে, সারণীটা দেওয়া আছে, আর অতিরিক্ত কিছু কি লাগবে, আর অতিরিক্ত কিছু লাগবে না, লাগবে না, আমাদের সারণী কি আর এখানে হান লাগবে না, আমার প্রচুর করবো, আমরা জানি প্রচুরক সমান কি l প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। তো এখানে কি সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে, কত 11, সর্বোচ্চ গণসংখ্যা 11, তাই না, যা কোন শ্রেণীতে আছে 46 থেকে 50, যা 46 থেকে 50 এই শ্রেণীর মধ্যে আছে, তাই না, 12 হয়েছে আছে, সুতরাং কি যেহেতু এই শ্রেণীর মধ্যে রয়েছে সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে, তাহলে এল মানে কি এই শ্রেণীর নিম্নসীমা, এটা না, এই শ্রেণীর সাথে আমাদের সম্পূর্ণ কাজ, মধ্যের সময় কি যেই শ্রেণীতে ক্রমিত গণসংখ্যা n/2 অর্ধেক আসে সেই শ্রেণীতে নিয়ে আমরা কাজ করি, আর প্রচুরকের সময় যেই শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা সেই শ্রেণীকে নিয়েই কাজ, তো
সর্বোচ্চ গণসংখ্যা আসছে 11 আসছে কোথায়? এই শ্রেণীতে না। তো এই শ্রেণীর নিম্নসীমা এইটা নাকি এইটা? 46 না? এল মানে লোয়েস্ট, লোয়েস্ট কত? 46। তারপরে কি আছে? F1। আমরা F1 কিভাবে বাইর করব? 11 থেকে সর্বোচ্চ গণসংখ্যা 11 থেকে পূর্বেটি মাইনাস, পূর্বে কত আছে? 7 না? 7 মাইনাস হলে কত আসলো? 4, তাই না? তারপর হচ্ছে F2, এই যে F2 আছে আরেকটা। তো 11 সর্বোচ্চ গণসংখ্যা থেকে কি করব? পরেরটা মাইনাস, পরে কত আছে? 8 মাইনাস হলে কত আসলো? 3 না? তারপরে হচ্ছে H এর মান কত? 5। H মানে শ্রেণীব্যক্তি 5। তো মানগুলো বসিয়ে দেই, পুটিং দ্য ভ্যালু। L এর মান 46 প্লাস F1 হচ্ছে 4, F1 4, F2 কত পাইছি? 3, F1 আবার 4, আবার আছে প্লাস, আর F2 কত? 3 ইনটু কি? H এর মান 5। এখানে যা যা জায়গায় যা যার মানটি বসাইছি। তাহলে ক্যালকুলেশন করো তো। আচ্ছা একটু ছোট করে দেই। 46 প্লাস উপরে কি 4 আর নিচে কি 4 3 7 গুণ 5, আবার 46 প্লাস গুণ আছে উপরেটার সাথে নাকি নিচেটার সাথে? উপরের সাথে। তো 4 5 কত? 20, নিচে আছে 7। তো 20 কে 7 দিয়ে ভাগ করো তো। 20 ভাগ 7 2., আচ্ছা আমরা বিস্তারিত লিখি। 2 পয়েন্ট কত? জুড়ে বলো। 8 5। যোগ করলে কত হবে? 46 আর 2 কত? 48.85। ঠিক আছে না? দেখি তো। 20 ভাগ 7, 20 ভাগ 7, 2.85। তারপর কত নাম্বার? চতে কি বলছে? আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করো। তোমরা আয়তলেখে কি লাগে জানি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা। তো আমাদের এর মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নাই। হ্যাঁ, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা বাহারা লাগবে। হ্যাঁ, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এখানে বাইর করতেছি। 6 নাম্বার না? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নির্ণয় লাগবে। একটা 3টা না? 1টা 2টা 3টা 4টা 5 6 7। তো শ্রেণীব্যক্তি তারপর কি আছে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নির্ণয় করবো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। তারপরে কি? গণসংখ্যা। এটা তো আছেই, গণসংখ্যা। 36 টু কত ছিল? 40, 41 টু 45, 46 টু 50, তাই না? 51 টু 55, 56 টু কত ছিল? 60। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এটা দুইভাবে করা যায়। পূর্বে শুধু প্রথমটার সাথে 0.5 মাইনাস, পূর্বের সাথে 0.5 প্লাস এভাবে করা লাগতো। নতুন ওখানে একটা নিয়ম আসছে, শুধু 1 কমিয়ে বা 1 বাড়িয়ে করা যায়। যদি আমরা প্রথম এদিকে 1 কমিয়ে দেই তাহলে সবটা মিলে যাবে, অথবা যদি এদিকে 1 বাড়িয়ে দেই তাহলে হয়ে যাবে। যদি এখানে শুধু এক পাশে আমরা বাড়াই 1 করে, তাহলে কত হবে? 41 হবে না? দেখো এখানেও কি আছে? 41 মিলে যাবে। অথবা যদি আমরা প্রথম শ্রেণীতে কমিয়ে দিই 1 করি তো মিলে যাবে। আমরা প্রথম শ্রেণীতে 1 করে কমিয়ে দিই, 0.5 মাইনাস 0.5 প্লাস, এটা কঠিন হয়ে যায়। তো 36 থেকে 1 কমাইলে কত হবে? 35 হবে না? তারপর যেটা আছে সেটাই লিখবো। তো 41 থেকে 1 কমাইলে কত হইল? 40। তারপর যেটা আছে সেটাই লিখবো, শুধু এক পাশে কমাইব। 46 থেকে 1 কমাইলে কত হইল? 45। তারপর কত আছে? 50। 51 থেকে 1 কমাইলে কত হইবে? 50। তারপর কত আছে? 55। 56 থেকে 1 কমাইলে কত হইল? 55। আর তারপর কত আছে? 60। দেখো তো মিলছে নি? এই যে 40, 45, 50, 55 মিলছে না? এভাবে মিলা লাগবে, কারণ আমরা যখন গ্রাফে বসাইবো দুইটার সাথে না মিললে তো আর হবে না। আর গণসংখ্যা কত আছে প্রথমে? 5 7 11 8 4, তাই না? n সমান কত? 35, 30 35। আচ্ছা, তখন আমারও জানি আয়তলে খাইতে কি লাগে? শুধু গণসংখ্যা আর শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আমি একটা যেহেতু গ্রাফ এখানে ইয়ে করতে পারবো না, আমি কলামটা এখানে একটা গ্রাফ আঁকাইতেছি। আমি গ্রাফের নমুনা
তাই না? আমি যেহেতু বাস্তবে যেরকম গ্রাফ থাকে সেভাবে আঁকতে পারবো না, বড় বড় করে আঁকিয়ে দিচ্ছি। প্রথম আমরা কি করা লাগবে, এক্স অক্ষ টানতে হবে স্কেল দিয়ে, আর কি ওয়াই অক্ষ আর এক্স অক্ষ তার টানতে হবে, তাই না? এখানে ও বিন্দু, আর উপরে কি লিখবো ওয়াই অক্ষ, আর এখানে এক্স অক্ষ, তাই না? আর প্রথম এখানে যে শুরু হয়েছে 0 থেকে নাকি 36 থেকে, তো 35 থেকে বা 36 থেকে এর পূর্বে আরো সংখ্যা আছে না, যেহেতু আরো আছে সেটা বুঝতে কি করা লাগে, এখানে একবার বাঙ্গা লাগে, তাই না? আর যদি 0 থেকে শুরু হইতো তাহলে এখানে বাঙ্গা লাগতো না। প্রথমে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিগুলো বসাইব। প্রথমে কি আছে 35, এই কলামে বসাইলাম 35, তারপরে কত আছে 40, 1 2 3 4, আচ্ছা আমরা দুই ঘর করে ধরি, প্রতি দুই বর্গ এককে প্রতি 1 একক ধরি, তাই না? তারপর কি আছে 40, এখানে 40 বসাইলাম, তারপরে কি 45, পরে দুই ঘর করে কি লিখি 45, তারপরে কি আছে 50, তারপরে 55, তারপরে কি আছে এবার শেষেরটা বসানো লাগবে 60। আমি কি করছি এখানে প্রতি 1 বর্গকে নাকি 2 বর্গকে, 2 বর্গকে 1 একক ধরে আমি কি বসাইছি শ্রেণীবিভক্তিগুলো বসাইছি। আর গণসংখ্যা সর্বোচ্চ কত আছে 11, তো 1 2 3 4 5 6 7 8 9 10, আটটা লাগবে না? লাগবে না একটা? এখানে যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা 11, আমি কি 2 ঘরকে একক ধরতে পারবো? কারণ আমার তো আরো অনেক ঘর লাগবে, আমি 1 ঘরকে ধরতে হবে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো প্রথম 25 থেকে 40 এর গণসংখ্যা কত আছে 5 না? তো 25 থেকে 40 এ কত 5 আছে, এটা আতরে আনার জন্য বলছে। আমরা স্কেল দিকে এদিকে টান দিব, এদিকে টান দিব, সোজা করে টান দিব, চাইলে এটা কালা করে দিব, তাই না? কালা না করলেও সমস্যা নাই, করলেও সমস্যা নাই। তারপরে 40 থেকে 45, 40 থেকে 45 এর গণসংখ্যা কত আছে 7, এই যে 7, 40 থেকে 45 এ কত আছে এই যে 7 7, এদিকে আমরা টান দেবো স্কেল দিয়ে সোজা করে পেন্সিল দিয়ে, আর এটা কালা করে দিব, না করলেও সমস্যা নাই, করলেও সমস্যা নাই। তারপরে কত আছে 45 থেকে 50, 45 থেকে 50 মধ্যে কত আছে গণসংখ্যা 11, সব 45 থেকে 50 সর্বোচ্চ হচ্ছে 11, এই যে 11, বা স্কেল দিয়ে পেন্সিল দিয়ে সোজা করে টান দিয়ে কালার করে দিব। আয়ত্ত লেখ মানে কি, আয়তের বিপরীত বাহুগুলো সমান, আমরা শিখছিলাম না ছোট ক্লাসে, এই যে এ বাহু এ বাহু এ বাহু এ বাহু পরস্পর সমান, আমরা কালার করে দিব এগুলা। তারপরে কি আছে 50 থেকে 55 এর মধ্যে কত আছে 8, 50 থেকে 55 এর মধ্যে এই যে 8, কালার করে দিব। তারপরে 50 থেকে 55 থেকে 60 এর মধ্যে কত আছে 4, সর্বশেষ এই যে 4, ভালো করে কালার করে দিবে। আমরা সময় নষ্ট করতেছি না, আমরা কি লিখবো নিচে লেখা লাগে না, নিচে অথবা উপরে ও এক্স অক্ষ বরাবর কি লিখছি আমরা, ও এক্স অক্ষ বরাবর কি লিখছি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং কি আর 2 ঘরকে 1 একক ধরে, এটা লিখলাম না, সংক্ষেপে লিখে দিলাম। ও এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ও ওয়াই অক্ষ বরাবর কি বসাইছি গণসংখ্যা বসিয়ে কি কে কার জন্য বলছিল আয়তলেখ আছে না, আয়তলেখ আঁকা হলো বা অঙ্কন করা হলো।
আশা করি বুঝতে পারছো। 6 নম্বরে কি বলছে, বহুভুজ অঙ্কন করো। তো বহুভুজ অঙ্কন করতে কি লাগে, মধ্যমান এবং গণসংখ্যা। তাহলে আমাদের সারণীটি তৈরি করতে হবে আগে। তিন, 4, 5, 6, 7, 1, 2, 2, 3 শ্রেণীব্যাপ্তি, আমরা কি মধ্যমান গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি কত ছিল, 36 to 40, 41 to 45, 46 to 50, 51 to 55, 56 to 60, তাই না? বর্তমান বাইরে করছিলাম আমরা কত, 38, 43, আমরা কত 53, 58। বর্তমান কিভাবে বাইরে করতে পূর্বে শিখাইছি। কি করবো, প্রত্যেকটি যোগ করবো, 2 দিয়ে ভাগ করব। তো দেখো তো 40 আর 37 কত হইল, 74, 74কে 2 দিয়ে ভাগ করলে কত, 38 না? তারপরে এখানে 60 আর 56 কত, 116, 116 অর্ধেক হচ্ছে 50, 16 অর্ধেক হচ্ছে 8, হচ্ছে 58। ক্যালকুলেটর দিয়ে বাইরে করবা, তোমরা এভাবে করবা না। 34কে 40 দিয়ে 34 আর 40 দিয়ে যোগ করিয়া 2 দিয়ে ভাগ, 41 এবং 45 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 46 এবং 50 দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। এইভাবে গণসংখ্যা কত আসছিল, 5, 7, 11, 5, 7, 11, আবার 8, 4, 5, 7, 11, 8, 4। তো আমাদের বহুভুজ বলছে, 6 নম্বরে বহুভুজ অঙ্কন করো। বহুভুজ অঙ্কন করতে কি লাগে, এই মধ্যমানটা লাগে, আর গণসংখ্যা তো অবশ্যই লাগবে। আমরা পূর্বের মতো এখানে একটি গ্রাফ আঁকাইতেছি। যেহেতু আমি এখানে বোর্ডের মধ্যে গ্রাফ বসিয়ে বুঝাইতে পারবো না, তোমরা ভিডিওর মধ্যে স্পষ্ট দেখবে না। এখানে একটা গ্রাফের নমুনা আঁকাইতেছি। আমরা জানি প্রথমে কি করা লাগে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ লাগে। তেমনি আমরা পেন্সিল দিয়ে এবং পেন্সিল দিয়ে ওয়াই অক্ষ দিব, আর এদিকে এক্স অক্ষ দিব। এখানে 0 লিখবো, আর এখানে ওয়াই, এখানে এক্স। তো মধ্যমান প্রথমে কি, বহুভুজ মধ্যমান প্রথমে আমরা যেহেতু 38 থেকে শুরু, তার আগে আরো সংখ্যা আছে, বুঝাইতে একবার বাংলা রাখবো। তোমরা ওই মধ্যমানগুলো বসাবো। প্রথমে কত আছে, 38। আমরা পূর্বের মতো দুই ঘরকে এক একক ধরে বসাইতেছি। তারপর 43 2 ঘর পরে বসাইতেছি। তারপরে 48 আরো 2 ঘর পরে বসাইতেছি। তারপরে 53 আরো 2 ঘর পরে বসাইতেছি। তারপর 58 আর 2 ঘর বসাইলে এখানে বসবে 2 2 2 2। 38 43 48 53 58। আমাদের গণসংখ্যা কত ছিল, 5, 7, 11। তো সর্বোচ্চ 11, আমাদের কমপক্ষে 11টা করে লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর এক্সট্রা আছে। যদি আরো বেশি থাকতো আমি দুই একক করে নিতাম। আপনারা যারা গ্রাফের মধ্যে আঁকবেন, গ্রাফের গড় যেহেতু অনেক ছোট ছোট, তাই 2 গড়কে বা 3 গড়কে বা বড় বড় 4টি 5টি একটা বড় বড় হয়, সেই বড় বড় করে নিতে পারো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। প্রথমে 38 এর মধ্যে কত আছে, 38 এর মধ্যে গণসংখ্যা কত আছে, 5। 38 এর বরাবর গেলাম, 5 কোথায়, এই যে 5। তারপরে 43 এর মধ্যে কত আছে, 7। 43 এর মধ্যে কত আছে, 7। এই যে সোজা যাইব আমরা, এখানে 7। তারপর 48 এর মধ্যে কত, 11। 48 এর সোজা গেলাম,
কত আছে 11। 53 মধ্যে কত আছে 8। 53 মধ্যে গণসংখ্যা কত 8, এই যে গণসংখ্যা 8। তারপরে 58 এর মধ্যে গণসংখ্যা কত 4। 58 এর বরাবর গেলে গণসংখ্যা কত এই যে 4। আমরা এখন এগুলো যোগ করে দেব স্কেল দিয়ে, সবাই যোগ করবা। আমি যেহেতু এখানে তারপরে দেখাইতেছি, সবাই স্কেল দিয়ে এইভাবে যোগ করবা। বুঝতে পারছো আশা করি। লাগিয়ে দিতে পারো চাইলে। আচ্ছা, আমরা কি লিখবো? ও এক্স অক্ষ বরাবর আমরা কি বসাইছি মধ্যমান। এই লেখাটা গ্রাফের উপরে লিখতে পারো, নিচে লিখতে পারো। ও এক্স অক্ষ বরাবর মধ্যমান এবং ও ওয়াই, ও এই যে ও আর ওয়াই এই অক্ষ বরাবর কি বসাইছি গণসংখ্যা। ও ওয়াই অক্ষ, ওয়াই তো এখানে লিখছি, ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে কি আঁকা হলো? বহুভুজ আঁকা হলো। বহুভুজ আঁকা হলো। আশা করি বুঝতে পারছো। একটা গ্রাফ হয়েছে বর্গীয় জ, কি বলছে? অজীব রেখা ও আঁকো, এই তিনটি গ্রাফই আয়তলে বহুভুজ অজীব রেখা, এই তিনটি এসএসসি নবম দশম শ্রেণীতে এসে থাকে। এর বাইরে কোনো গ্রাফ এসএসসি তে এসে থাকে না। অজীব রেখা আঁকো, তো অজীব রেখা আঁকতে কি লাগে? ক্রমযুক্ত গণসংখ্যা লাগে। তো আমাদের এখানে প্রশ্নের মধ্যে শুধু শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আছে, আমাদের ক্রমযুক্ত নির্ণয় করা লাগবে। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা একটা কি ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমি পূর্বেটা শিখাইছি 36 to 40 ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় শিখাইছি আমি। 46 to 50, 55 to 51 to 55 আর 56 to 60। গণসংখ্যা কত ছিল? 5, 7, 11, 5, 7, 11 আর হচ্ছে 8, 4। n সমান টোটাল কত? 8, 4, 12 আর 23, 30, 35। তো ক্রমযুক্ত গণসংখ্যা পূর্বের আমি প্রচুরক নির্ণয় করার সময় মধ্যমান নির্ণয় করার সময় শিখাইছিলাম না? কিভাবে নির্ণয় করবো? প্রথমে 5 আছে, 5 আর ক্রমযুক্ত গণসংখ্যা মানে ধারাবাহিক যোগ করে 5 এর সাথে 7 যোগ করলে কত হইলো? 12। 11 যোগ করলে কত হইলো? 23। এর যোগ করলে কত হইলো? 31। 4 যোগ করলে কত হইলো? 35। এই যে 35ই হবে। তো অজীব রাখতে কি লাগে? এই ক্রমযুক্ত গণসংখ্যাটা লাগে আর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগে। শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন লাগবে, যেহেতু এখানে অবিচ্ছিন্ন নাই, আরেকটা কলাম দেওয়া লাগবে আমাদের। তো 36 থেকে এই পাশটা 1 কমিয়ে দেই, তার কত হবে? আচ্ছা, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, এই পাশটা শুধু 1 কমিয়ে দিলে কত হবে? 35, 40, 1 কমিয়ে দিলে কত হবে? 40, 45, এখান থেকে 1 কমিয়ে দিলে কত হবে? 45, 50, 51 থেকে 1 কমিয়ে দিলে কত হবে? 50, 55, 1 কমিয়ে দিলে হবে 55, 60। এই যে আমাদের সবগুলো মিলে গেল না? 50, 45, 50, 55। তো ক্রমিত অজীব রেখা আমাদের অঙ্কন করার জন্য ক্রমিত গণসংখ্যা লাগবে আর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা লাগবে। এখানে যেহেতু শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন নাই, তাই আমাদের বাইরে করা লাগলো। আমি পূর্বের মতো এখানে দেখাইতেছি নমুনা গ্রাফ আঁকিয়ে।
এখানে ক্রমিত গণসংখ্যা সর্বোচ্চ হচ্ছে 35। 25টাকে আঁকানো সম্ভব? দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 25টা আঁকানো সম্ভব না আসলে। তারপর দেখি ছোট করে দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। 25টা না পারলেও সমস্যা ছিল না, কারণ আমরা প্রতি এক গড়কে 2 একক নিয়ে নিতাম। যদি আরো ছোট থাকে তাহলে সমস্যা নাই, প্রতি 2-3 গড়কে আমরা 1 একক ধরে নিব, প্রতি এক গড়কে আমরা 3 একক ধরে নিব। এভাবে ধরলে হবে। আমরা কি করতে হবে? প্রথমে x অক্ষ y অক্ষ আঁকানো লাগবে। আমরা প্রথমে এদিকে y অক্ষ আর x অক্ষ, এখানে ও x আর এখানে y। y অক্ষ বরাবর কি বসাবো? ক্রমযোজিত গণসংখ্যা, আর এদিকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। তো যেহেতু 25 থেকে শুরু, তার পূর্বে আর সংখ্যা আছে বুঝাইতে আমরা একবার ভাঙ্গা লাগবে। তো 35 আছে, প্রথমে 35 লিখলাম। এখানে প্রতি 2 ঘরকে আমরা 1 একক করি। তারপর কি 40, 2 ঘর পরে 40 লিখলাম। আর 2 ঘর পরে কত? 45 লিখলাম। এটা পূর্ব শিখাইছি বসানো। আর 2 ঘর পরে 50, আর 2 ঘর পরে 55, আর আরো 2 ঘর পরে লাস্টের 60টা বসানো লাগবে। এখানে একটা আছে, একটা দেওয়া লাগবে। লাস্টের 60টা, শেষের 60টা বসাইলাম। আচ্ছা, তো এদিকে তো আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বসাবো। এইগুলা, এই ক্রমযুক্ত গণসংখ্যাটা এদিকে বসাইবো। তাহলে দেখি তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। আমি এটা বাংলা লিখে পাইছি বলে 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35। তো 35 থেকে 40 এর মধ্যে ক্রমিত গণসংখ্যা কত? 5। এই যে 25 থেকে 40 এর মধ্যে হচ্ছে এই যে 5, এখানে আমরা দিব। 40 থেকে 45 এর মধ্যে কত? 12। 40 থেকে 45 হচ্ছে 12, এই যে 12। 45 থেকে 50 এর মধ্যে কত? 23। 45 থেকে 50 এর মধ্যে হচ্ছে 23, এই যে 23, 23। 50 থেকে 55 এর মধ্যে কত? 50 থেকে 55 এর মধ্যে হচ্ছে 31। 50 থেকে 55 এর মধ্যে হচ্ছে এই যে 31, এই যে 31। 55 থেকে 60 এর মধ্যে কত? 35, একেবারে শেষে এই যে 30, আর একেবারে শেষে 35। আমরা এগুলো যোগ করি। ক্রমযুক্ত গণসংখ্যা দিয়ে অজীব রেখা যে আমরা আঁকাইব, এটা কখনো নিচে দিয়ে নামবে না, শুধু উপর দিকে উঠবে। অজীব রেখাই মানে কি? উপরের দিকে উঠবে। এই যে ক্রমযুক্ত গণসংখ্যা আমরা নির্ণয় করছি, কোনটা কি ছোট হয়েছে না শুধু বাড়তি থাকছে? বাড়তি থাকছে। এই যে 5 12 23 31 35। সুতরাং ক্রমযুক্ত গণসংখ্যা যখন আমরা আঁকাইব কখনো নিচের দিকে নামবে না, উপর দিকেই উঠতে থাকবে। যদি তোমার নিচের দিকে নামে বুঝতে পারবে তোমার অজীব রেখাটি আহানো হয়নি, ভুল হয়েছে। আমরা এগুলো এখন যোগ করে দিব। আপনারা স্কেলে যোগ করবেন, আমি সুবিধার জন্য আর দিয়ে দেখাইতেছি। এই যে এটা উপরের দিকে উঠছে না, এটা কখনো নিচের দিকে নামবে না, উপরের দিকে উঠবে। আমরা কি লিখবো? OX অক্ষ বরাবর, OX অক্ষ বরাবর কি লিখছি আমরা? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, এবং ও ওয়াই অক্ষ বরাবর কি লিখছি? ওয়াই অক্ষ বরাবর এগুলা কি লিখছি? ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা
বসিয়ে কি আঁকছি আমরা? অজীব রেখা, অজীব রেখা অঙ্কন করা হলো বা আঁকা হলো। আমি প্রতি দুই ঘরকে এক একক, প্রতি এক ঘরকে এক একক, এগুলো লিখিনি, এগুলা কঠিন হয়ে যায় অনেক স্টুডেন্টের জন্য। যারা দুর্বল স্টুডেন্ট তারা এভাবে লিখে দিলেই হবে। তো এখন যে প্রশ্নগুলো করাবো সবগুলাই শুধু ক নম্বরে আসে, 2 মার্কের জন্য, এগুলা দ্রুত শেষ হয়ে যাবে। তো জ নম্বরে কি বলছে? প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রচুরক কত? প্রচুর কত? গণসংখ্যা 11, তাহলে প্রচুরক শ্রেণী কত হবে? 46 থেকে 50। এই শ্রেণী বলছে মধ্যমান। তো মধ্যমান আমরা তো পূর্বে বলছি 2টা যোগ করে 2 দিয়ে ভাগ। জ নম্বরে কি বলছে? প্রচুরক শ্রেণীর মধ্যমান। তো সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কত? সর্বোচ্চ গণসংখ্যা হলো কত? 11, যা কোন শ্রেণীতে আছে? 46 থেকে 50 মধ্যে। প্রশ্নের মধ্যে সবাই তাকাইবে, 46 থেকে 50 এই শ্রেণীর মধ্যে। সুতরাং মধ্যমান বলছে না আমাদের প্রশ্নে, প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো এই শ্রেণীর মধ্যমান কি করবো? এই শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা যোগ করবো, 46 কে প্লাস 50, এই দুটো যোগ করে কত দিয়ে ভাগ? 2 দিয়ে ভাগ করবো। আমি তো পূর্বে যে অঙ্কগুলো করাইছি মধ্যমান শিখাইছি না, প্রত্যেকটা শ্রেণীর সর্বনিম্ন সীমা সর্বোচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। আমার মধ্যক বসাইছিলাম না, মধ্যমান এইবার এগুলো আর কি। 40 আর 50 যোগ করে কত পাইছিলাম পূর্বে? 96, 2 দিয়ে ভাগ করলে কত হইল? 48, তাই না? 8 দুগুণে 16, তোমার 1, 4 দুগুণে 8 আর 1 9, মধ্যমান কত? 48। তারপরে কি বলছে? নিয়ম নাম্বার প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান কত? এইভাবে আসবে, প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান। হ্যাঁ, আমি কিন্তু পরের শ্রেণীটা দিইনি, আর আপনারা বুঝে নেবেন। তো নিয়ম নাম্বারে কি বলছে? প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে। প্রচুরক শ্রেণী তো হচ্ছে 46 থেকে 50, কারণ এখানে সর্বোচ্চ গণসংখ্যা 11 আছে। এর পূর্বেরটি মানে এর আগেরটি কত? 41 থেকে 45 না? তো কি লিখবো? সারণীতে লিখতে পারো বিস্তারিত সুন্দর করে। সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা 11, তা কোথায়? 46 থেকে 50, এই সম্পূর্ণ অংশটিকে বসে দিবে। 50 এই শ্রেণীর মধ্যে রয়েছে এবং কি এর পূর্বের শ্রেণীটি হলো, এবং এর পূর্বের শ্রেণীটি হলো কত? 41 থেকে 45, 41 থেকে 45। তোমাদের বলছে না এর পূর্বের শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, 45, তাহলে এটা নির্ণয় হবে না। সুতরাং পূর্বের শ্রেণীর মধ্যমান সমান শ্রেণীর মধ্যমান সমান কত? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাই না? 41 প্লাস আর 45 যোগ করবো, এই দুটো শ্রেণী যোগ করে 2 দিয়ে ভাগ। তো যোগ করলে কত হইবে? 44 হচ্ছে 90 আর 5 x 6, সরি 5 আর 1 6 আর 4 4 8, 86 কে 2 দিয়ে ভাগ করলে কত হইল? 43, তাই না? 3 গুণা 6 4 গুণা 8। তো পূর্বের শ্রেণীর মধ্যমান হচ্ছে 43। মধ্যমান কিভাবে বাইর হতে হয়? পূর্বে আমি পূর্বের অঙ্কগুলোতে অনেক বুঝিয়েছি। আচ্ছা, তো নিয়ম নাম্বার শেষ। ক নম্বরে কি বলছে? প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত? আচ্ছা দেখো তো, প্রচুরক শ্রেণী কোনটা? এইটা না? এই নিম্নসীমা কত? 46, উচ্চসীমা কত? 50।
নম্বর এখানে লিখে দেই, কি লিখবো, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 46, সরাসরি লিখে দিতে পারো, আবার বিস্তারিত লিখতে পারো। সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা কত, 11, যা 46 থেকে 50 এই শ্রেণীর মধ্যে আছে, এই শ্রেণীর মধ্যে আছে। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 46 থেকে 50, আর এই শ্রেণীর নিম্নসীমা, সুতরাং এই শ্রেণীর নিম্নসীমা, আচ্ছা বলেন তো এই শ্রেণীর নিম্নসীমা 46 নাকি 50? নিম্নসীমা মানে লোয়েস্ট মান 46 আর হাইয়েস্ট মান উচ্চসীমা হচ্ছে 50। আমাদের বলছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত, নিম্নসীমা 46 হবে না, নিম্নসীমা 46। এরপরে ট নম্বরটা বলছে প্রচুরক শ্রেণীর পরের শ্রেণীর উচ্চসীমা কত। আচ্ছা, প্রচুরক শ্রেণী যদি 46 থেকে 50 এই শ্রেণীটা হয়, 11 সর্বোচ্চ গণসংখ্যা, তাই প্রচুরক শ্রেণী হচ্ছে 46 থেকে 50। তো এর পরের শ্রেণীটা কত, 51 থেকে 55 না? তো এই শ্রেণী বলছি উচ্চসীমা কত, তো উচ্চসীমা কত হবে, 51 নাকি 55? উচ্চসীমা হবে 55। সবাই লিখবা। আবার বলতে পারে প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর উচ্চসীমা কত, ঠিক একইভাবে 11 হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা, এর পূর্বের শ্রেণী কি 46 থেকে 50, এই শ্রেণীর পূর্বের শ্রেণী হচ্ছে 41 থেকে 55। তো এই শ্রেণী যদি নিম্নসীমা বলে তাহলে 41, উচ্চসীমা বলে 45, পারবা না? তো আশা করি ট নম্বরও পারবা। ট নম্বর আমি দেখে আর দেখাচ্ছি না। তারপরে ড নম্বর বলছে কেন্দ্রীয় প্রবণতা কি। কেন্দ্রীয় প্রবণতা কি দেখবা, উপাত্ত সমূহ তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা লিখে দিলে হবে, উপাত্ত সমূহ তার কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। ড আমরা লেখাইতেছি না। ট নম্বরে কি বলছে, পরিষদ 25 সর্বোচ্চ মান 57 সর্বনিম্ন মান কত দেওয়া আছে। পরিসর 25, তারপরে সর্বোচ্চ মান 57, সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান কত। তো আমরা এটা যেহেতু পরিসর আছে, সর্বোচ্চ মান আছে, সর্বনিম্ন মান কত, এটা এটিটা যে কোন সূত্র হয়, পরিসরের সূত্র হয় না? হ্যাঁ, তাহলে আমরা লিখবো, আমরা জানি পরিসর সমান কি সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা পরিসরের সূত্র না? আমরা মান পরিসরের সূত্র কি সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান প্লাস 1। আমরা মানগুলো বসিয়ে দিই। পরিসরের মান যেহেতু এখানে আছে 25, পরিসর কত 25, সর্বোচ্চ মান 57, সর্বনিম্ন মান কত, আর সর্বোচ্চ মান কত 57 প্লাস সর্বনিম্ন মান, এটা না, এটা আমরা বসাই নির্ণয় করবো, সর্বনিম্ন মান প্লাস 1। তো বলো তো এখানে তো ব্র্যাকেটের ভেতরে দুটা সংখ্যা আলাদা, আর প্লাস 1 এখানে সংখ্যা পাশে নিতে হবে। প্লাস 1 এখানে আছে, এই পাশে সংখ্যা পাশে আসলে কি হবে, সমানের ডান পাশে ছিল, বাম পাশে চলে আসছে বিপরীত সাইডে, তো কি হবে, প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। আবার এখন ব্র্যাকেট লাগবে না, 57 প্লাস সর্বনিম্ন মান। তো 25 থেকে 1 বিয়োগ করলে কত রইল, 24। 57 প্লাস সর্বনিম্ন মান। তো সংখ্যাকে তো আচ্ছা আমরা এই সম্পূর্ণ অংশটা এখানে আনতেছি, 57 প্লাস, বিভিন্নভাবে করা যায়, সর্বনিম্ন
মান, আর এই পাশে ছিল 24। এই পাশের সম্পূর্ণ অংশটা এই পাশে নিলাম, আর সমানের ডান পাশের সম্পূর্ণ অংশটা বাম পাশে আনলাম, তাই কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। তাহলে এ পাশে রাখলাম সর্বনিম্ন মান, এই পাশে যেভাবে আছে সেভাবে রাখলাম, আর এখানে ছিল 24, আর 57টা কি অবস্থায় ছিল, 57টা প্লাস অবস্থায়, এ পাশে গিয়ে হইল কি -57, তাই না? সর্বনিম্ন মান -57, পরিসর মানে ভুল করছি, সরি, পরিসর সূত্র কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1, এখানে মাইনাস হবে, মাইনাস সূত্র কি পরিসর সূত্র সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1। তো এখানে তো সম্পূর্ণ অংশটা সেমই বসবে, এখানে এসে -57 মাইনাস সর্বনিম্ন মান, তো 57 এখানে প্লাস ছিল, এর পাশে গিয়ে কি হলো মাইনাস, আর এখানে সর্বনিম্ন সামনে মাইনাসই থেকে গেল, তাহলে সুতরাং মাইনাস সর্বনিম্ন ইকুয়াল কি 24 থেকে 57 বিয়োগ করলে কত হইল, 7 থেকে 4 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, -33, তাই না? 7 থেকে 4 গেলে 3, 5 থেকে 2 গেলে 3, তো এ পাশেও মাইনাস এ পাশেও মাইনাস, উভয় পাশে মাইনাস কেটে গেল না, সুতরাং সর্বনিম্ন মান সমান কত 33, বুঝতে পারছো? সর্বনিম্ন মান হচ্ছে 33। তাহলে আবার মধ্যম মধ্যে কি বলছে, পরিসর 30, সর্বনিম্ন মান 20, সর্বোচ্চ মান কত, ঠিক আছে কিভাবে করব? মধ্যম মধ্যে কি বলছে, পরিসর 30, দেওয়া আছে পরিসর সমান কি 30, তারপরে কি সর্বনিম্ন মান, আগেরটাই ছিল সর্বোচ্চ মান, আমরা সর্বনিম্ন মান নির্ণয় করছিলাম, সর্বনিম্ন মান কত 25, সর্বনিম্ন মান 20, এখন বলছে সর্বোচ্চ মান কত, আগে বলছিল সর্বনিম্ন মান কত, এই তিনটেই থাকবে, পরিসর দেওয়া থাকবে, সর্বনিম্ন মান দেওয়া থাকবে, সর্বোচ্চ মান নির্ণয় করা লাগবে। আবার অনেক সময় পরিসর দেওয়া থাকবে, সর্বোচ্চ মান দেওয়া থাকবে, সর্বনিম্ন মান নির্ণয় করা লাগবে। আবার অনেক সময় সর্বনিম্ন মান দেওয়া থাকবে, সর্বোচ্চ মান দেওয়া থাকবে, শুধু পরিসরটা নির্ণয় করবো। পরিসরটা একেবারে সহজ, আমরা অঙ্কগুলোতে সবসময় করি। আমরা কি লিখবো, সূত্রটা লিখবো, এখানে পরিসর মান দেওয়া আছে, সর্বোচ্চ মান দেওয়া আছে, সর্বনিম্ন মান দেওয়া আছে, তাহলে এটা কোনটা সূত্র হইল, এই তিনটা দিয়ে কোন সূত্র হবে, পরিসরের সূত্র হবে। আমরা জানি পরিসর সমান কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান +1, পরিসর কত আছে 30, সর্বোচ্চ মান নাই, এটা আমরা নির্ণয় করবো, যেভাবে আছে সেভাবেই লিখবো, সর্বোচ্চ মান আর মাইনাস সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে 20, আর বাইরে +1, তো সংখ্যার পাশে আনবো, +1 এখানে আসলে কি হবে -1, সমানের ডান পাশে ছিল, এখন আসছে সমানের বাম পাশে, এ পাশে কি রইল, দুবার লিখে ফেলছি, এখানে কি রইল সর্বোচ্চ মান -20, তো 30 থেকে 1 বিয়োগ করলে কত রইল 29, এখানে সর্বোচ্চ মান -20, তারপর 29 আর -20, এখানে আসলে কি হইল, সংখ্যাকে তো সংখ্যা এখানে রেখে লাভ নাই, সংখ্যার পাশে আনা লাগবে, -20 সমানের বাম পাশে এসে কি হইল +20, এখানে কি রইল সর্বোচ্চ মান, 29 আর 20 কত 49, সর্বোচ্চ
1। সুতরাং সর্বোচ্চ মান কত? আচ্ছা, আমরা মধ্যমান করছি এখন ত নাম্বার। তো নাম্বারে কি বলছে? মধ্যমান 25, সর্বোচ্চ সীমা 30, সর্বনিম্ন সীমা কত দেওয়া আছে? মধ্যমান কত বলো তো? 25। তারপরে সর্বোচ্চ সীমা 30, তারপরে সর্বনিম্ন সীমা বা মান কত, তাই না? তো মধ্যমান আছে, সর্বোচ্চ সীমা আছে, সর্বনিম্ন সীমা আছে। এটা কোন সূত্র হতে পারে? মধ্যমানের সূত্র হবে না, বা মধ্যকের সূত্র। তোমরা কি লিখবো? আমরা জানি মধ্যমান সমান কি? সর্বোচ্চ সীমা প্লাস সর্বনিম্ন সীমা বাই 2, তাই না? সেখানে মধ্যমান সূত্র দেওয়া আছে 25 সমান সর্বোচ্চ সীমা কত দেওয়া আছে? 30 প্লাস সর্বনিম্ন সীমা কিন্তু নাই, এটাই তো আমরা নির্ণয় করবো। তো যেভাবে আছে সেভাবে লিখবো, সর্বনিম্ন সীমা বা মান পাই কি কি আছে 2। তো আমরা কোন কাজটি এখানে আগে করতে পারি? এখান থেকে তো 30 সংখ্যা পাশে আনতে পারবো না, সর্বনিম্ন সীমা এটাও আনলে লাভ নাই। আমরা যেটা একা আছে সেটাকেই ট্রান্সফার করতে হবে, স্থানান্তরিত করতে হবে। তো কোন অবস্থায় আছে? ভাগ অবস্থায়। এর সাথে কি আর অন্য কিছু আছে না, এর সঙ্গে একা আছে, তাকে সরানো যাবে। তো কোন অবস্থায় আছে? ভাগ। এ পাশে আসলে কি হবে? সংখ্যাকে তো সংখ্যার পাশে আনবো, এখানে রেখে লাভ আছে? আমরা 2 দিয়ে তো 30 কে ভাগ করতে পারবো, কিন্তু 30 এর সাথে কি আছে? সর্বনিম্ন সীমা যোগ অবস্থায় আছে, এটা আগে যোগ করা লাগবে। তাই আমরা 2 যেহেতু একা আছে, তাই 2 সংখ্যাকে সংখ্যার পাশে আনবো। 2 আছে ভাগ অবস্থায়, এ পাশে কি হবে? বিপরীত সাইডে আসলে কি হবে বলতো? গুণ 2। তাহলে এ পাশে কি রইল? 30 প্লাস সর্বনিম্ন সীমা বা মান। তো টান কি আর দেওয়া লাগবে? আর নিচে তো কিছু নাই। তো 25 দুগুণ কত হইল? 50। 25 আর 2 গুণ করলে হচ্ছে 50। আর 30 এখানে কোন অবস্থায় আছে? প্লাস অবস্থায় না, তার ডান পাশে আছে। বাম পাশে কি হবে? -30 সমান দিয়ে এ পাশে কি রইল? সর্বনিম্ন সীমা, সর্বনিম্ন সীমা। আর সামনে প্লাস তো সামনে আছেই, আর সামনে দেওয়া লাগবে না। তো 30 থেকে, সুতরাং আচ্ছা দেখাই, 30 থেকে 50 থেকে 30 গেলে কত হলো? 20 সমান সর্বনিম্ন সীমা। তাহলে আমরা সর্বনিম্ন সীমা কত পাইলাম? সুতরাং সর্বনিম্ন সীমা হচ্ছে 20। তারপর কত নাম্বার? তো নাম্বার হচ্ছে তো নাম্বার সবাই দেখো তো কি বলছে? 5 7 3 2 0 9 8। এখানে কি কোনো প্রচুরক আছে? থাকলে কত? আচ্ছা দেখো তো, 5 7 3 2 0 9 8, এই প্রত্যেকটি সংখ্যা কয়বার করে আছে? একবারই। একের অধিক কোনো সংখ্যা নেই, তাই আমরা কি লিখবো? এখানে কোনো প্রচুরক নেই। সংখ্যাগুলো লিখতে পারি আগে, সমস্যা না। 5 7 তারপর কত বলো তো? 5 7 একদম বলো। 5 7 3 2 0 9 8 আর নাই না 8। এখানে কোন, আচ্ছা আর সুন্দর লিখতে পারি, এখানে কোন সংখ্যা কি একের অধিক বার নেই? একের অধিক বার নেই। ভালো করে দেখো, মনে আছে ওগুলা। এখানে কোন সংখ্যা একের অধিক বার নেই, হ্যাঁ, তাই এখানে কোনো কি নেই? প্রচুরক নেই। বলছিল থাকলে কত? এখানে তো নেই, তাকে আর কত লিখবো আমরা?
তারপরে ধন্যবাদ কি বলছে 2 5 9 7 3 0 5 8 এখানে কি কোনো প্রচলক আছে দেখো তো আছে 2 5 9 7 3 0 5 8 এখানে কি কোনো প্রচলক আছে ভালো করে দেখো এই যে 5 দুইবার আছে না সংখ্যাগুলো বলো 2 নম্বর ভালো করে দেখা লাগবে 2 5 9 7 3 0 5 8 হ্যাঁ এখানে একটা প্রচলক আছে দেখো ভালো করে 5 আছে দুইবার এখানে 5 আছে সর্বোচ্চ কয়বার সর্বোচ্চ 2 বার তাই প্রচুরক হলো কত 5 বুঝতে পারছো এটা সহজ এখন যদি এখানে 5 দুইবার থাকতো 9 থাকতো দুইবার তাহলে কি হবে লেখলা এনে 5 আছে দুইবার 9 আছে দুইবার তাহলে কি করলা নি তখন লেখলা এনে এখানে 5 এবং 9 এই দুটি সংখ্যায় দুইবার করে আছে তাই প্রচুর হচ্ছে 5 এবং 9 বুঝতে পারছো এরকম কোনো প্রশ্ন আছে তো কোনো সমস্যা হবে না তারপরে এখন 2 নম্বর দেখো তো সবাই 2 নম্বরে কি বলছে 7 3 9 8 5 9 3 7 মধ্যক নির্ণয় করো তো আগে আমরা মধ্যক নির্ণয় করতে হলে কি করা লাগবে সংখ্যাগুলোকে সাজানো লাগবে ঊর্ধ্বক্রমে অথবা নিম্নক্রমে বা অধক্রমে তোমার যেটা ইচ্ছা আমরা লিখি সংখ্যে গুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই কি আছে প্রথমে কত আছে 7 3 9 8 5 9 3 তো 3 আসবে না প্রথমে 3 আসে দুইবার তোমার 3 3 তারপর কত আছে 3 পরে কত 5 আছে একবার তাই না 5 একবার 7 দুইবার 5 একবার 7 দুইবার তারপরে কি আছে কিন্তু দুইবার লিখছি 5 একবার 7 দুইবার তারপরে 8 আছে একবার আর 9 দুইবার 8 একবার 9 দুইবার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তো এখানে সংখ্যা কটা দেখো তো 1 2 3 4 5 6 7 8 আমরা লিখবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে সংখ্যা হলো কয়টি 8টি যা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা যা জোড় সংখ্যা তাই না তো জোড় সংখ্যার সূত্র কি বলতো আমরা কি লিখবো আমরা জানি জোড় সংখ্যা হলে কি জোড় সংখ্যা হলে মধ্যক সমান কি সূত্র বলতো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2 তো মধ্যক কত আছে মধ্যক আমরা নির্ণয় করবো তাই না মধ্যক সমান n/2 n এর মান কত এখানে সংখ্যা হলো n সমান কয়টি 8টি n মান 2 নিচে আছে 2 তম পদ প্লাস n এর মান 8 নিচে আছে 2 8টা সংখ্যা না তাই 8 প্লাস 1 তম পদ বাই 2 এটা না লিখলো আর তো 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হইলো 4 তম পদ প্লাস 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 আর 4 আর 1 5 5তম পদ বাই 2 তো 4তম পদ কত বর্ণ তো 4তম পদ 1তম 2তম 3তম 4তম 4তম কত বলছে 7 তারপরে আছে প্লাস তারপরে আছে 5তম তো 1তম 2তম 3তম 4তম 5তম কত বলছে আবার 7 নিচে কত আছে 2 তো 7 আর 7 যোগ করলে কত হবে 14 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 7 7ই হইল তাহলে মধ্য কত পাইছি 7 সুতরাং মধ্য কত সমান 7 বুঝতে পারছো না দেখো তো মাঝখানে এই 7টা পড়ে না
হ্যাঁ, মাঝখানে কি এই দুইটার সাথে যোগফলকে 2 দিয়ে ভাগ, এটা হচ্ছে মধ্যক। এবং কত নম্বর? 55 নম্বর। তো 55 নম্বরও আবার হ্যাঁ, আচ্ছা, তারপর 55 নম্বরে কি লিখছে? 7 3 9 8 5 9 3 মধ্যক নির্ণয় করো। তো আমরা পুরোটা মধ্যক করছি না, সেখানে সংখ্যা ছিল জোড়, এটা ছিল জোড়ের মধ্যক। আবার অনেক সময় বোর্ডে কি আসে? বেজোড়ের মধ্যক আসে। হ্যাঁ, এই দুইটা পারলে মধ্যক কোনো সমস্যা হবে না। তো 55 নম্বরে কি লিখছে? 7 3 9 8 5 9 3 মধ্যক নির্ণয় করো। তো আমরা আগে কি করা লাগবে? সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজানো লাগবে বা অধক্রমে। আমরা লিখি যে কোনো একটা ক্রমে সাজালে হবে। সংখ্যা গুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে কি আসবে? 7 3 9 8 5 9 3 আছে না? তো 3 সবচেয়ে ছোট সংখ্যা, 3 কয়বার আছে? 2 বার। প্রথমে 3 3, তারপরে কি? 5 আছে একবার, 7 আছে একবার, 5 আছে একবার, 7 আছে একবার, 8 আছে কয়বার? 8 আছে একবার, 9 দুইবার, 8 একবার, 9 দুইবার। তো টোটাল করে সংখ্যা হইল 1 2 3 4 5 6 7, 7টা। 1 2 3 4 5 6 7। পূর্বের অঙ্কে 8টা ছিল না, জোড় ছিল, আর এখানে আমি 7টা দিছি, বেজোড় দিছি। আমরা কি লিখবো? এখানে সংখ্যা কি পূর্বের মতোই লিখবো, এখানে সব সেম। সংখ্যা হলো কয়টি? 7টি, যা কি বিজোড়, তাই না? আমরা কি লিখবো? আমরা জানি সংখ্যা হলো n সমান 7টি লিখলে সুন্দর হয়, তা বিজোড়। আমরা জানি বিজোড় হলে কি সমান? মধ্যক সমান কি? n প্লাস 1/2 তম পদ। তো n এর মান কত? 7 না? n সমান 7টি প্লাস 1/2 তম পদ। 7 আর 1 কত? 8/2 তম পদ। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4 তম পদ। গণত 1 তম 2 তম 3 তম 4 তমে কত পড়ছে? কত পড়ছে 4 তমে? 7। তো সুতরাং মধ্যক সমান কি? 7। তো আমরা বেজোড় হলে সূত্র হচ্ছে একেবারে ছোট, কারণ বেজোড় হলে সংখ্যা মাঝে কয়টা পড়ে? একটা পড়ে, তাই না? এই যে 5টা আঙ্গুল, মাঝে কয়টা পড়ছে? একটা, বেজোড় না? কিন্তু জোড় হইলে কি হইতো? মাঝে পড়তো 2টা, তাই না? এজন্য 2 বার n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, এই সূত্রটা একটু লম্বা হয় না? হলো। তারপর কোন নাম্বার দেখো তো, কোন নাম্বারে কি বলছে? 7 3 9 8 5 9 3 2 7 এর গড় নির্ণয় করো। আচ্ছা, আমাদের নবম দশম শ্রেণী এবং এসএসসির কত ধরনের গড় আছে? সারা পৃথিবীতে টোটাল কত ধরনের গড়? 3 ধরনের। একটা গাণিতিক গড়, একটা সংক্ষিপ্ত গড়, আর একটা সরাসরি গড়, যেটা আমরা পঞ্চম শ্রেণীতে শিখছিলাম। তো এখানে গাণিতিক গড় আর সংক্ষিপ্ত গড় হবে কখন? যখন সারণী দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে, শ্রেণীবদ্ধ দেওয়া থাকবে, তাই না? শ্রেণীবদ্ধ গণসংখ্যা এগুলো দেওয়া থাকলে কি গাণিতিক এবং সংক্ষিপ্ত গড়। আর যদি এইভাবে সিম্পল সংখ্যাগুলো দেওয়া থাকে, কয়েকটা সংখ্যা দিল আর বললো গড় নির্ণয় করো, তাহলে কোন কিরকম গড় হবে? সংখ্যাগুলো সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা, 5 এর মতো, 5 এর শিখছিলাম। তো আমরা এগুলো দিয়ে সরাসরি গড় নির্ণয় করবো না। তো আমরা কি লিখি? প্রথমে সংখ্যা গড় নির্ণয় করার জন্য বলছে সরাসরি গড়। তো আমরা কি লিখবো? আমরা জানি সরাসরি গড় সমান কি? সংখ্যা, আমি সরাসরি লিখে দিচ্ছি, অনেকে প্রথমে যোগফল করবে, পরে সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল লিখতে পারবে। এখানে সংখ্যাগুলোর সমষ্টি বাই কি? সংখ্যাগুলোর, যেহেতু সংখ্যা কম তাই আমি এখানে করে দিচ্ছি, সংখ্যাগুলোর সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা। তো সংখ্যাগুলোর সমষ্টি করবো প্রথমে। সংখ্যা কয়টা বলো তো? 7 7 যোগ 3 যোগ 9, তারপরে কি 8 যোগ 5 যোগ 9 যোগ 3, 9 যোগ 3 যোগ 2 যোগ 7, সবগুলো লিখছি। 1 2 3 4 5 6 7 8 9। আবার বলো তো? 2 3 4 7 8।
প্লাস 7। এখানে সংখ্যা কয়টা বলো তো? 9টা না? তো সংখ্যা কয়টি? সংখ্যাগুলো সংখ্যা হচ্ছে 9টি। তো 9 দিয়ে ভাগ করব। যোগ করলে কত হবে? 7 3 10, 10 আর 9 19, 19 আর 8 27, 27 আর 5 27 আর 5 কত? 32, 32 আর 9 39, 40 41 42 44 45 40 48 48 49 50 51 52 53 53 হবে না? দেখো তো টোটাল কি 53 হবে? টোটাল আছে, টোটাল বাইর করো, উত্তর বাইর করো, এদিকে দাও। আমরা 7 যোগ 3 যোগ 9 যোগ 8 যোগ 5 যোগ 9 যোগ 3 যোগ 2 যোগ 7, পুরো কত হচ্ছে? 53। ভাগ কত? 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করলে কত হবে? 5.88, 5.88, 5.88। এরপর সংখ্যাটা আবার 4 নম্বর প্রশ্নটা উদ্দীপক দেওয়া আছে উপরে। কি বলছে? নিচে 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর। এখানে 40টা সংখ্যা আছে না? তাহলে এইরকম সংখ্যা তাহলে আমাদের কি বলবে? ক নম্বরে বলতে পারে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, খত বলতে পারে সারণী তৈরি করো এবং গড় নির্ণয় করো, তারপর বলতে পারে আয়তলে অঙ্কন করো, অজীবে অঙ্কন করো, এগুলো এইভাবে বলতে পারে। তো আমরা গড় নির্ণয় করা, আয়তলে অঙ্কন করা, এই সবগুলো তো পূর্বে শিখে আসছি। আমি পূর্বের নাম্বারগুলো শিখেছি না? শুধু এইভাবে উপাত্তগুলো দেওয়া, তাহলে আমাদের কিভাবে সারণীটা করতে হবে সেটা শিখলেই তো হইলো। আমি ফোন নাম্বার দেখাইতেছি। কি বলছে? শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করা লাগবে? শ্রেণী সংখ্যা সূত্র কি? পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তো আমাদের আগে পরিসর নির্ণয় করা লাগবে। তো আমরা জানি কি পরিসর সমান কি? সর্বোচ্চ মান প্লাস কি? তো মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1, তাই না? তো সর্বোচ্চ মান কত এখানে দেখো তো? 50 51 60 61 90 99। সর্বোচ্চ মান হচ্ছে 99। গণিতে প্রাপ্ত নম্বর, গণিতে তো 99 বেশি হবে না। 99 আছে এখানে, এর বেশি আর হবে না। বা 100 হতে পারে, কিন্তু 100 তো নাই এখানে। আছে? 100 আছে? নাই। সর্বোচ্চ মান হচ্ছে 99। সূত্রের মাইনাস, তারপরে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান কত দেখো তো? 33। 33-এর চেয়ে ছোট আছে আর? মানে কেউ ফেল করছে না? গণিতে কেউ ফেল করেনি। সর্বনিম্ন মান হচ্ছে 33। সূত্রের প্লাস 1। তো 99 থেকে 33 বিয়োগ করবো। 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 3 বিয়োগ করলে 6 প্লাস 1, তাহলে 66 আর 1 কত হইলো? 67। পরিসর কত পাইছি? 67। আমাদের প্রশ্ন বলছে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তো আমরা শ্রেণী সংখ্যা সূত্র কি? পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তো শ্রেণী ব্যক্তি তো এখানে দেওয়া নেই, তো আমরা এটা ধরে নেই। যেহেতু 67 বা 22 হয়েছে, তাহলে গড় বেশি হয়ে যাবে না? 5 করে ধরলে হয়ে যাবে 16-17টি গড় হয়ে যাবে। তাই আমরা শ্রেণীবৃত্তি 5 করে দেবো না, 10 করে ধরবো। যেহেতু পরিসরটা বেশি 22 হয়েছে, 30-35 হলে আমরা 5 ধরতাম, যেহেতু 67 বেশি 22 হয়েছে না পরিসর, তাই 10 করে ধরবো। ধরি শ্রেণীবৃত্তি কত? 10। তাহলে সুতরাং কি শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য বলছে না? শ্রেণী সংখ্যা সমান কি? পরিসর বাই শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি পরিসর কত পাইছি আমরা একটু আগে? 67। শ্রেণী ব্যক্তি কত ধরছি? 10। 67কে 10 দিয়ে ভাগ করতো 6.7 হইতে পারে। দেখো তো 6.7, তো 6.7টা গড় কি দেওয়া যাবে? 6টা দিয়ে আরো 0.7 এক জায়গা করে কি দেওয়া যায় না? তাহলে আমরা 0.7-এর জন্য আরো বরাবর একটা বাড়ানো লাগবে না? অ্যাপ্রক্সিমেটলি কয়টা? 60টি গড় দেওয়া লাগবে আমাদের। তো শ্রেণী আমাদের প্রশ্ন করেছিল শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা আমরা কয়টা পাইছি? শ্রেণী সংখ্যার উত্তর কত হয়েছে? 60টি। নম্বরে কি বলছে দেখো তো? সারণী তৈরি করে গড় নির্ণয় করো। এখন সারণী তৈরি করার পর বলতে পারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো। এগুলো তো আমি পূর্বে শিখে আসছি, এটা সারণী থেকে শিখেছি না?
শুধু আমি সারণীটা কিভাবে হবে সেটাই একটা নিউ জিনিস, সেটাই শিখিয়ে দিচ্ছি। তো বতে কি বলছে, সারণী তৈরি করো এবং গড় নির্ণয় করো। তোমরা গড়টা কোন পদ্ধতিতে করবো, গাণিতিক না সংক্ষিপ্ত? আমরা গাণিতিক করতে পারি, সংক্ষিপ্ত করতে পারি। আচ্ছা ধরে নাও সংক্ষিপ্ত গাণিতিক পদ্ধতিতে করলাম। গাণিতিক পদ্ধতিতে করলে কটা গড় লাগে? 4টা। আর এখানে তো গণসংখ্যা দেওয়া নাই, গণসংখ্যা গোনা লাগবে। তার জন্য টেলির জন্য লাগবে কটা? আর একটা। তাহলে কটা হইলো? 5টা। তাহলে আমরা কলাম দিব 5টা, কিন্তু রহটা পাইছিলাম একটু আগে 7টা রহ পাইছিলাম না, শ্রেণী সংখ্যা আরো 2টা বাড়ানো লাগে নাম লেখার জন্য আর যোগ করার জন্য। তো কত হইলো? 8টা 9টা, 7 আর 2 কত হইলো? আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করেছিলাম 7টি, আর 2টা বাড়াইলে কত হইলো? 9টা। শ্রেণী সংখ্যা তো 7টাই, কিন্তু নাম লেখার জন্য আর যোগ করার জন্য অতিরিক্ত 2টা দেওয়া লাগে। 9টা হবে না? 2 3 4 5 6 7 8 9, তাই না? আর কলাম কটা বলছিলাম? গাণিতিক করার জন্য লাগে 4টা। যেহেতু এখানে আমাদের উপাত্তগুলো গণসংখ্যা নির্ণয় করা লাগবে টেলি সংখ্যা দিয়ে, তাই একটা বেশি দেওয়া লাগবে 5টা। 2 3 আর 5, তাই না? প্রথমে কি শ্রেণী ব্যক্তি, তারপরে কি দেখতে পারো মধ্যমান। আচ্ছা টেলি লিখি আগে, টেলি চিহ্ন, তারপরে কি মধ্যমান। আচ্ছা লিখি গণসংখ্যা, করে লিখি সমস্যা নাই। গণসংখ্যা আর কি মধ্যমানকে বলে xi, আর গণসংখ্যাকে ফ্রিকোয়েন্স fi। তাহলে লিখবো xi, আচ্ছা সমস্যা নাই, fi xi। আচ্ছা শ্রেণীভুক্ত সর্বনিম্ন সংখ্যা কত ছিল? 33 ছিল না? আমরা তো একটু বাড়িয়ে লিখছি, সংখ্যা একটু হালকা বাড়াইছি না? তো আমরা 31 থেকে লিখতে পারি। সর্বনিম্ন সংখ্যা 33, 31 থেকে লিখলে সমস্যা নাই। 31 থেকে শ্রেণীভুক্ত 10 না? 10 বাড়াইলে কত হইলো? 40। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, তাই না? তোমরা করে একটা বেশি দিচ্ছিলাম না যোগ করার জন্য, এটা রয়েছে না বাকি? আচ্ছা ছেলে চিহ্ন। এবং দেখো তো 91 থেকে 41 এইভাবে আমরা বসাবো। প্রথমের সংখ্যাটা কত আছে? সবাই প্রশ্ন দিকে তাকাও। প্রথমের সংখ্যাটা কত আছে? 50। 50 কোন করে আছে? 51 থেকে 60, এখানে না একটা ছেলে চিহ্ন দিব। সরি 51 আছে, প্রশ্ন কি 50? 50 আছে কোথায়? 41 থেকে 50 এখানে, সেটা আমার কাছে আনি। তারপরে 51 কোথায় আছে? এখানে, তাই না? তারপরে 60 কোথায় আছে? এখানে। তারপরে 61 এখানে। তারপর 90 এখানে। অনেকে কি করে 31 থেকে 40 যতগুলো সংখ্যা আছে আগে বসায়, 41 থেকে 50 যতগুলো সংখ্যা আছে আগে বসায়। এইভাবে বসাইলে অনেক কষ্ট হয়, সময় বেশি লাগে, মাথায় ব্যথা করে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমরা যখন যেভাবে বসাই দিচ্ছি এটা সবচেয়ে সহজ পদ্ধতি। 90 বসাইছি না? আমি বসাই ফেলছি নাকি? আচ্ছা 90 এখানে, তারপরে এখানে 99 কোথায় আছে? এখানে। তারপর 80 কোথায় আছে? এখানে। তারপরে 81 এখানে, ঠিক আছে না? তারপর 89 হচ্ছে এখানে, 70 হচ্ছে এখানে, 71 75 71 এখানে, 75 এখানে, তাই না? তারপর 33 এখানে, তারপর কত? 40 45, 40 এখানে, 45 এখানে। তারপর 40 54, আমি 45 বসিয়ে বলছি। 40 কত? 54, 40 পরে কত? 54 হচ্ছে 51। তারপরে 40 হচ্ছে এখানে। তারপরে হচ্ছে 51, 51 কোথায়? এখানে। তারপরে 60 এখানে। তারপর 90 99 90 এখানে,
99 এখানে, তারপর 88, 66, 88 হচ্ছে এখানে 4টা হয়ে গেছে না, 5 নম্বরটা এইভাবে দেবো। 88 পরে কত, 66 কোথায়, এখানে, 75 এখানে, তারপর 55, 55 হচ্ছে 4টা হয়ে গেছে, এখানে তো 5টা হয়ে গেছে, 5 নম্বরটা এইভাবে হবে। 6টা, 6 নম্বর এখানে কি বসাইছি, 55 বসাইছি না, 55, তারপর হচ্ছে 71, 54, 71 কোথায়, এই যে 5 নম্বরটা এইভাবে দেবো, তারপর 54 কোথায়, এই যে, তারপর 40 এখানে, তারপর 54, 80, 54 কোথায়, এই যে 54, তারপর 80, 80 কোথায়, এই যে, তারপর 81, তারপর 45, তারপর 50, 50 কোথায়, এই যে 50, তারপরে 90, তারপরে 92, তারপরে 90 কোথায়, তারপরে 92 আবার, তারপরে কবার বসাইছি আমি, 90 বসিয়ে ফেলছি না, 90, 92, 90 বসাইছি না, তারপরে 75 এখানে, তারপর কি 33 এখানে, তারপর 54 এখানে, তারপর কি 80, 81, 80 কোথায়, এই যে 80, তারপরে এই যে 81। তাহলে আমরা গণি, এখানে সংখ্যা কটা আছে, 5টা, এখানে সংখ্যা কটা, 3টা, এখানে 5, 4 আর 1 5, 6 7 8 9, তারপরে 3, তারপরে 5 6 7 8, তারপরে 4 আর এমনি একটা 5টা না নেই, 5 4 9 আর 3, তো টোটাল n সমান কত, 5 3 8, 9 আর 8 17, 17 আর 3 20, 28, 28 আর 9 29 30 31 32 33 34 35 37 আর 3 38 39 40, 40 জন শিক্ষার্থী বলছিলাম না, হইছে আমাদের আলহামদুলিল্লাহ মিলছে 40, বুঝতে পারছো। তো আমরা গণসংখ্যা, গণসংখ্যা তো এখানে না, গণসংখ্যা হচ্ছে এখানে বসাইব, 3 9 3 8 9 3, n সমান কত, 40, এখানে বসবে মধ্যমান, তাই না, এটা তো মধ্যমানের গড়, এগুলা বুঝতে পারছো। এখানে সংখ্যা কয়টা আছে, আল্লাহ 5 নম্বরটা তো এমনি হবে, কয়টা আছে টেলি বলো তো, 1 2 3 4 1 5 না, 5 লিখছি, 1 2 3 তাই 3 লিখছি, 1 2 3 4 5 6 7 8 9 তাই 9 লিখছি, এইভাবে গণে গণে বসাইছি। গণসংখ্যা মানে কি, টেলিগুলো গণে গণে বসাবো, তাই তো। আর মধ্যমান কি হবে, নির্ণয় করতে হয়, এই সর্বোচ্চ সর্বনিম্ন সীমা সর্বোচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, দেখো তো কত হয়, 40 আর 30 হচ্ছে 70, 40 আর 30 কত, তো 70 আর 71 কে ভাগ করলে কত হবে, 35.5, তাই না, তারপরটা হবে 45.5, দেখো তো ঠিক আছে না, এটা 55.5, দেখো 65.5, 10 10 করে বাড়বে, 75.5, 85.5, 95.5, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এগুলা এইটা আসবে, এইভাবে না, ঠিক আছে না বাকিগুলো। তো এখন আমরা এফআই এক্সআই কি নির্ণয় করব, এফআই মানে গণসংখ্যা, ফ্রিকোয়েন্সি, এক্সআই মানে মধ্যমান, এই দুইটার মধ্যে কোন চিহ্ন আছে, গুণ চিহ্ন না, ইনটু, আমরা গুণ করে বসাবো, দুইটা গুণ করো তো, গুণ করো, 35.5 গুণ 5, 35.5 গুণ 5, দেখো তো, দ্রুত করো দ্রুত করো, দেখো না 100 কত, এদিকে দাও, তুমি দেখো সাইন্টিফিক লিটার কোথায়, 101 177.5, 35.5 গুণ 5, 77.5, তারপরে 45.5 গুণ 3, তাই না, 134.5, দেখতেছো না কেন,
55.5 গুণ 9 499.5 65.5 গুণ 3 194.5 তারপরে 75.5 দেখো তো আমার গুলো হইতে পারে তো হিসাবে গুণ 8 কত হইছে 604 দেখতেছো 85.5 গুণ 9 5 গুণ 9 কত হইছে কত বেশি হয়ে গেল 85.5 গুণ 9 714.9 69.5 95.5 গুণ 3 286.5 286.5 কি হয়েছে হইতেছে না সব ঠিক আছে যোগ করো তো যোগ করো প্লাস 7 6 9 বললে বলিও সমস্যা না 5 প্লাস 604 প্লাস 196.5 প্লাস আল্লাহ কি রে এটা কি সাইন্টিফিক রুলটা নাই এগুলো নষ্ট নষ্ট সাইন্টিফিক রুলটা কোথায় বলা দখল করে দেখো প্রথম থেকে দেখো 177.5 প্লাস 134.5 প্লাস 499.5 প্লাস 194.5 প্লাস 604 প্লাস 769.5 প্লাস 286.5 2669.5 নিচে লাগছে নি তো আমরা সামেশন এফআই এক্স আই এটা পাইলাম না তো আমরা এখন গড়টা নির্ণয় করি আমরা জানি গাণিতিক গড় x বার সমান কি এটা একবারে সহজ না সিম্পল সামেশন এফআই এক্স আই বাই এন আচ্ছা এটা এফআই এক্স আই এগুলো সবগুলো কি এফআই এক্স আই আচ্ছা তোমরা এখানে যোগ করছি সমষ্টি করছি তাই সামেশন মানে যোগফল তো সামেশন এফআই এক্স আই কত পাইছি 2669.5 এটা না লাগলো হবে আর এন মান কত পাইছি 40 ভাগ করো তো 60.73 দেখি তো কোথায় 266.9.5 ভাগ 40 60.73 তাই না 74 লিখলে হবে যেহেতু 4 এর সংখ্যাটা কি বলছিলে 6673 পরের সংখ্যাটা 4 থেকে বড় 74 লিখতে পারো সমস্যা না বড় 60.74 আশা করি বুঝতে পারছো তো আমি একটা ভিডিওর মধ্যে সবগুলো অঙ্ক শিখিয়ে দিলাম এর বাইরে আপনারা কোনো বোর্ডের কোশ্চেন পাবে না নবম দশম শ্রেণীতে এসএসসি তে আর এইভাবে যদি উপাত্ত থাকে গণসংখ্যা না দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে গণসংখ্যা নির্ণয় করব এবং এই সারণী থেকে আপনাদের প্রচুর মধ্য গাণিতিক